আজকে যে চ্যাপ্টারটা আমরা করব সেটা হলো প্রফিট অ্যান্ড লস। খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার এবং বেসিক যদি বুঝে নেওয়া যায় তাহলে অঙ্ক ভুল হওয়ার চান্স খুবই কম। আমরা অঙ্ক করব কনভেনশনাল মেথডে, শর্ট ট্রিক্সের দিকে খুবই কম যাব, কারণ শর্ট ট্রিক্স দিয়ে অঙ্ক করতে গেলে যদি বেসিকটা আয়ত্তে না থাকে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায়। বেসিক যদি আয়ত্তে থাকে এবং বেসিকটা যদি ভালো করে শিখে নেওয়া যায় তাহলে অঙ্ক ভুল হওয়ার চান্স খুবই কম। তো 10টা অঙ্ক আছে এখানে। 10টা অঙ্কের মাধ্যমে প্রায় পুরো চ্যাপ্টারটা আমরা কভার করার চেষ্টা করব। শুরুতে আছে সহজ অঙ্ক এবং আস্তে আস্তে আমরা ডিফিকাল্টের দিকে বেশি ডিফিকাল্টের দিকে যাব। প্রথম যে অঙ্কটা আছে, মার্ক প্রাইস অফ এ ক্রিকেট ব্যাট ইজ 1000 রুপিস অ্যান্ড ইট ইজ সোল্ড অ্যাট রুপিস 800, ফাইন্ড দ্য ডিসকাউন্ট পার্সেন্টেজ। খুবই ইজি একটা অঙ্ক। কোশ্চেনগুলো আমরা ইংরেজিতে নিয়েছি কারণ বেশিরভাগ পরীক্ষায় বা সব পরীক্ষায় ইংরেজিতে কোশ্চেন তো থাকেই, কিন্তু অনেক পরীক্ষা আছে যেগুলোতে বাংলাতে কোশ্চেন থাকে না। আমাদের বাংলার অনেক স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র ইংরেজিতে কোশ্চেন আছে বলে সেই পরীক্ষায় বসে না। তো ইংরেজি বাকি সাবজেক্টগুলো আপনি বাংলাতে পড়ুন, কোনো অসুবিধা নেই, এবং সেখান থেকে যদি ইংরেজিতে কোশ্চেন আসে সেগুলো অবশ্যই সলভ করা যাবে। কিন্তু ম্যাথ চ্যাপ্টারটা ইংরেজিতে কোশ্চেন সলভ করারই চেষ্টা করুন, কারণ এখানে লাইনগুলো বুঝতে না পারলে যদি বাংলায় শুধুমাত্র অঙ্ক করা যায় তাহলে ইংরেজিতে যদি কোশ্চেন আসে তাহলে লাইনগুলো বুঝতে না পারলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই আমরা কোশ্চেন ইংরেজিতেই নিয়েছি। তো কিছু কিছু জিনিস আছে, যেমন 3টে জিনিস আছে প্রফিট অ্যান্ড লসে সাধারণত। কস্ট প্রাইস মানে যে টাকায় কেনা হচ্ছে আর্টিকেলটা, এবং সেলিং প্রাইস যে টাকায় সেল করা হচ্ছে, আর একটা থাকে মার্ক প্রাইস যেটা মার্ক করা আছে। তো এখানে কি হচ্ছে, মার্ক প্রাইস অফ এ ক্রিকেট ব্যাট ইজ রুপিস 1000, মানে একটা ব্যাট আছে তার মার্ক প্রাইস, মানে আমরা দোকানে যখন কিনতে যাই তখন সেখানে যে এমআরপি লেখা থাকে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ওটাকেই সাধারণত মার্ক প্রাইস বলা হয়। তো এখানে মার্ক প্রাইস হয়ে যাবে 1000 রুপিস, এবং এটাকে বিক্রি করা হচ্ছে মানে সেলিং প্রাইস হচ্ছে 800 টাকা। এখানে কস্ট প্রাইস মানে যে সেল করছে সেলার, তার কস্ট প্রাইস কত সেটা বলা হয়নি, মার্ক প্রাইসের ওপর ডিসকাউন্ট পার্সেন্টেজ চেয়েছে। সাধারণত আমাদের প্রফিট অ্যান্ড লস যেটা হয় সেটা হয় কস্ট প্রাইসের ওপর, কিন্তু এখানে কস্ট প্রাইসের কোনো গল্প নেই, এখানে ডিসকাউন্ট পার্সেন্টেজ চেয়েছে, মানে মার্ক প্রাইসটা যেটা আছে তার উপর কত পার্সেন্ট ডিসকাউন্ট আমরা পাচ্ছি সেই জিনিসটা 800 টাকায় কিনলে। তো চলুন, আমাদের কনভেনশনাল মেথড আপনাকে পুরোপুরি লিখতে হবে না, একদম ইজি, কয়েক সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে। 1000 টাকায় আমরা ডিসকাউন্ট পাচ্ছি কত, 1000 মাইনাস 800, তাহলে 200 টাকা এখানে ডিসকাউন্ট পাচ্ছি। তাহলে 1000 ডিসকাউন্ট চেয়েছে, এখানে যেটা চাইবে সেটা আমরা ডান দিকে রাখবো সব সময়। এখানে যেমন আমি 1000 টাকা আমার নিল, কিন্তু আমি যদি সেলিং প্রাইসটা রেখে দিই 800 টাকা, এখানে সেলিং প্রাইস বা সেলিং প্রাইসের ওপর কিছু চাইনি, ডিসকাউন্টটা চেয়েছে, তার মানে কস্ট প্রাইস বা মার্ক প্রাইসটা 1000 টাকা ছিল, সেখানে তার উপর আমরা ডিসকাউন্ট পাচ্ছি কত, 200 টাকা। তাহলে আমরা জানি যে আমাদের যেটা ঐকিক নিয়ম আমরা বলি সেভাবে কি করি, 1 টাকায় কত এবং 100 টাকায় কত। তো এটা তো আমরা প্রচলিত বা ক্লাস 9-10 এর অঙ্ক করছি না, সব লাইনগুলো আমাদের লিখতে হবে, একদম শর্টে করতে হবে। 1000 টাকায় ডিসকাউন্ট 200 টাকা, তাহলে 100 টাকায় ডিসকাউন্ট। আমরা যদি না বুঝতে পারি তাহলে মনে মনে করে নেব যে 1 টাকায় যদি ডিসকাউন্ট হয় তাহলে 200/1000 হবে, তাহলে 100 টাকায় ডিসকাউন্টটা কত হবে, 200/1000 ইন্টু আমাদের 100 টাকায় ডিসকাউন্ট, এটা গুণ হয়ে যাবে এইদিকে, তাহলে এটা কেটে গেল, একটা শূন্য একটা শূন্য, তাহলে 100 টাকায় 20 টাকা, তার মানেই হলো যে 20% ডিসকাউন্ট পাচ্ছি। 100 টাকায় যেটা ডিসকাউন্ট পাবো সেটাই হলো পার্সেন্টেজ ডিসকাউন্ট, মানে তাহলে অ্যান্সার হয়ে যাবে 20%। একদম ইজি অঙ্ক, ইজি দিয়ে শুরু করেছি, এবার চলুন তারপরের অঙ্কটা দেখে নেওয়া যাক। তারপরের যেটা আছে, মার্ক প্রাইস অফ এ প্রোডাক্ট ইজ 240 বা 240, একটা প্রোডাক্ট আছে তার মার্ক প্রাইস হলো 240 এবং 25% ডিসকাউন্ট ইজ প্রোভাইডেড অন ইট, ফাইন্ড দ্য সেলিং প্রাইস।
একদম ইজি। এই অঙ্কটায় শুধু এখানে দিয়ে দিয়েছিল 1000 টাকা মার্ক প্রাইস, এখানেও মার্ক প্রাইস দেওয়া আছে 240 টাকা, কিন্তু এখানে কত টাকায় সেল করা হচ্ছে সেটা দিয়েছিল, কিন্তু ডিসকাউন্ট পার্সেন্টেজ চেয়েছিল, কিন্তু এখানে ডিসকাউন্ট পার্সেন্টেজটা দিয়ে দিয়েছে, কিন্তু কত টাকায় সেল হবে সেটা সেটা চেয়েছে। তো 240 টাকা আমাদের মার্ক প্রাইস। এবার 25% মানেই হলো 25/100, সরি এটা 2400 হয়ে গেছে। 240 টাকা আমাদের হচ্ছে মার্ক প্রাইস। এর ওপর কিন্তু ডিসকাউন্টটা হচ্ছে। আমাদের এটা কিন্তু বুঝতে হবে, প্রত্যেকটা অঙ্কে প্রফিট অ্যান্ড লসের সব থেকে ভাইটাল জিনিস হলো যে কোন প্রাইসটার উপরে আমার প্রফিট অ্যান্ড লস বা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তো এখানে মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তাহলে মার্ক প্রাইস 240 টাকা, এবং তাহলে এর উপর 250/100 টাকা ডিসকাউন্ট। তাহলে এখানে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে 25 ইন্টু, সরি এখানে 25 হবে, এটা 250 করা হয়ে গেছে। তাহলে এখানে একটা শূন্য কাটবে, আর এখানে থাকবে 10, 5 দুগুণে 10, 5 5 25, 12 দুগুণে 24, তাহলে 5 12 60 টাকা। তাহলে 25% ডিসকাউন্ট দিচ্ছে, মানে এটা কিন্তু আমরা ডিসকাউন্টটা বের করলাম, 25% ডিসকাউন্ট দিচ্ছে, এটা ডিসকাউন্টটা বের হলো, তাহলে সেলিং প্রাইসটা কত হবে? মানে আপনি 240 টাকা জিনিসটা কিনলেন, 240 টাকা মার্ক প্রাইস ছিল, সেখান থেকে 60 টাকা আমাদের ছাড় দিচ্ছে, তাহলে সেলিং প্রাইসটা হয়ে যাবে 180 টাকা। অ্যান্সার। একদম ইজি অঙ্ক। আস্তে আস্তে আমরা একটু কঠিন অঙ্কের দিকে যাব। তাহলে এক্সাম্পল 3 যেটা আছে, এ টি শার্ট ইজ সোল্ড আফটার প্রোভাইডিং 2 successive discount of 20%. If mark price of the t-shirt is 200, then find the selling price. সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে আমাদের একটা শর্ট ট্রিক্স আছে, এবং এটা অবশ্যই মনে রাখবেন, কারণ সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক একদম ডাইরেক্টলি পরীক্ষায় আসে, এবং কয়েক সেকেন্ডে অ্যান্সারটা হয়ে যাবে। যদি দুটো সাকসেসিভ ডিসকাউন্ট থাকে, একটা D1 D2, তার আগে বলে দিই সাকসেসিভ ডিসকাউন্টটা কী জিনিস। মানে 100 টাকার একটা জিনিস আছে, তো আপনি প্রথমে হয়তো 20% ছাড় পেলেন, তাহলে কি হলো, 100 টাকা সেই জিনিসটা 80 টাকায় পাবেন, কিন্তু তারপরে আবার একটা ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু সেটা 100 টাকার ওপর নয়। কিন্তু সাকসেসিভ ডিসকাউন্ট মানে প্রথম ডিসকাউন্টটা দিয়ে আপনার যতটা এলো, প্রথম ডিসকাউন্ট 100 টাকার একটা জিনিসে 20% যদি ছাড় দেওয়া হয়, তাহলে 80 টাকা এলো। সাকসেসিভ ডিসকাউন্ট যদি বলে যে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট, তো 20% যদি আবার দেয়, তাহলে সেটা কিন্তু 80%-এর উপরে হবে। তাহলে 80%-এর উপরে আবার ডিসকাউন্টটা ক্যালকুলেট করে তারপর আমাদের সেলিং প্রাইসটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে কি হয়, যদি কম থাকে, যেমন এখানে 200 আছে, 20% আছে পরপর দুটো, একদম ইজিলি হয়ে যাবে। এমনি যদি আমরা করি, 200 টাকার উপর 20% ছাড় হলো প্রথমে, তারপর হচ্ছে 160 টাকা হবে, তার উপর আবার 20%, তাহলে কত হচ্ছে সেটা আমরা বের করে নিতে পারবো। কিন্তু যদি অনেক সময় কি হয়, 25% এবং 35% দিয়ে দিল, বা হয়তো দিল যে 25%, দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, একটা 25% এবং একটা 35%, তাহলে এর কম্বাইন্ড যে ডিসকাউন্টটা হবে সেটা বের করুন। তাহলে একদম একটা সূত্র আছে, এই সূত্রতে বসিয়ে দিলেই খুব সহজে বেরিয়ে যাবে। তাহলে পরপর যখন 20% সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তার কম্বাইন্ড যে সাকসেসিভ ডিসকাউন্টটা সেটা আমরা প্রথমে বের করে নেব। তাহলে একটা ডিসকাউন্ট যদি D1 হয়, আর একটা ডিসকাউন্ট মানে যদি D2 হয়, এখানে যেহেতু D1 D2 পুরোটাই সমান, মানে সাকসেস দুটোই সমান, এই D1টা হলো প্রথম ডিসকাউন্ট, D2টা হলো সেকেন্ড ডিসকাউন্ট। এখানে D1ও সেম, D1 এবং D2 সেম, দুই ক্ষেত্রেই 20%। সূত্রটা হচ্ছে D1 প্লাস D2 মাইনাস D1 D2 বাই 100। তাহলে এখানে আমাদের হবে 20 প্লাস 20 40, এটাকে ব্র্যাকেট দিয়ে দিলে ভালো হবে, বুঝতে সুবিধা হবে। D1 20 ইন্টু D2 ও 20, তাহলে আমাদের হবে 40 মাইনাস 2 দুগুণে 4, তাহলে 36। তাহলে পরপর যদি 20% ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে তাদের কম্বাইন্ড ডিসকাউন্টটা হবে 36%, মানে 100 টাকায় 36 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে 200 টাকা এখানে আছে টি শার্টের মার্ক প্রাইসটা, তাহলে 200 টাকায় আমাদের ডিসকাউন্টটা কত হবে, 200 ইন্টু 36/100,
100, তাহলে 0 কেটে গেল, 36 দুগুণে 72, তাহলে 200 টাকায় আমরা 72 টাকা ডিসকাউন্ট পাবো। তাহলে সেলিং প্রাইসটা কত হয়ে যাবে? 200 আমাদের মার্ক প্রাইস, তাতে ছাড় পাচ্ছি আমরা 72 টাকা, তাহলে মার্ক প্রাইসটা সেলিং প্রাইসটা হয়ে যাবে 8, এখানে হয়ে যাবে 8, তাহলে 2, 128 টাকা, 128 টাকা সেলিং প্রাইস হয়ে যাবে। একদম ইজি অঙ্ক। চলে যাব এর পরের অঙ্কটায়। এই সূত্রটা অবশ্যই মনে রাখবেন, কারণ একদম ডাইরেক্টলি পরীক্ষায় কোশ্চেন এখান থেকে আসে, যে পরপর যদি 25% এবং 30% দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে তাদের কম্বাইন্ড বা মিলিত ডিসকাউন্টটা কত হবে, একদম ডাইরেক্টলি আসে, বা এই ধরনের অঙ্ক একদম পরীক্ষায় আসে, খুবই আসে এই অঙ্কগুলো, এটা খুবই ইম্পর্টেন্ট। এর পরের অঙ্কটায় চলে যাব আমরা। এর পরের অঙ্ক যেটা আছে, এ ম্যান গেইনস 30%, গেইন মানে তার প্রফিট হয়েছে 30% বাই সেলিং অ্যান আর্টিকেল ফর এ সার্টেন প্রাইস। এখানে প্রাইসটা বলে দেওয়া হয়নি, মানে সেলিং অ্যান আর্টিকেল অ্যাট সার্টেন প্রাইস, মানে সে যত টাকায় সেল করছে, তাহলে এখানে সেলিং প্রাইসটা বলে দেয়নি, আমরা সেলিং প্রাইসটা এক্স ধরে নিলাম। ইফ হি সেলস ইট অ্যাট ডাবল দ্য কারেন্ট সেলিং প্রাইস, দেন হোয়াট উইল বি দ্য প্রফিট পার্সেন্টেজ। তাহলে সে ধরে নিই যে এক্স টাকায় সেল করছে, এক্স টাকায় সেল করলে তার যে প্রফিটটা হয় সেটা হলো 30%। প্রফিট এবং লস কিন্তু সবসময় কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট হয়, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। এখানে যে সেলিং প্রাইস দিয়ে দিয়েছে তার উপর যদি আমরা 30% ক্যালকুলেট করে নিই, অঙ্ক ভুল হয়ে যাবে। প্রফিট অ্যান্ড লস সবসময় কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট হয়, কস্ট প্রাইস এখানে দেওয়া হয়নি, তাহলে যেহেতু 30% গেইন করছে, এখানে একটা জিনিস মনে রাখবেন যে 30% এখানে একটা পার্সেন্টেজে দিয়েছে, এবং অ্যান্সারও চেয়েছে যে তার প্রফিট পার্সেন্টেজ কত হবে। এখানে কোনো আর ফিক্সড প্রাইস যে হয়তো 500 টাকা বা 500 টাকায় সেল করেছে, বা 1000 টাকা যদি সেলিং প্রাইস হতো তাহলে কত হতো, এরকম কিছু দেওয়া হয়নি, এরকম কিছু দেওয়া হয়নি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, 100 ধরে অঙ্ক করব, খুবই ইজিলি অঙ্ক হয়ে যাবে, কয়েক সেকেন্ডে হয়ে যাবে। এক্স ধরে করলে অঙ্কটা কমপ্লিকেটেড হয়ে যাবে। এক্স আমরা ধরবো যখন কোনো কিছু পার্সেন্টেজ থাকবে, প্লাস তার সাথে সাথে হয়তো একটা ফিক্সড প্রাইস থাকবে 500 টাকা বা আর কিছু ফিক্সড প্রাইস থাকবে, তখন আমাদের এক্স ধরে করতে হবে, তখন কিন্তু 100 ধরে করলে হবে না। তাহলে এই ম্যান, এখানে আমরা 100 ধরে করব, অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে। এ ম্যান গেইনস 30%, তাহলে 30% লাভ করছে, সেটা কিন্তু কস্ট প্রাইসের ওপর, মানে সে 100 টাকায় যদি জিনিস কেনে, তাহলে 100 টাকার ওপর 30% গেইন করছে, তাহলে তার সেলিং প্রাইসটা হয়ে যাবে 130। তার মানে সে 130 টাকায় যখন সেল করছে, তখন তার লাভ হচ্ছে 30 টাকা। তাহলে বলেছে ইফ হি সেলস ইট অ্যাট ডাবল দ্য কারেন্ট সেলিং প্রাইস হচ্ছে 130 টাকা, তাহলে এটা ডবল যদি করে দেওয়া হয় সেলিং প্রাইসটা 260 টাকা, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হবে। এখানে কিন্তু বলা হয়নি যে সেলিং প্রাইস ডবল হবে, কস্ট প্রাইস ডবল বা আর কিছু, শুধু সেলিং প্রাইসটা ডবল হয়ে যাচ্ছে। তাহলে 100 টাকায় সে জিনিসটা কিনেছিল, তাহলে 100 টাকায় সে যদি জিনিস কেনে, তাহলে তার লাভটা এখানে কত হচ্ছে, 160 হচ্ছে, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ হয়ে যাবে, আমরা এক এক টাকায় কত, 100 টাকায় কত, এটা বের করতে হবে না, কারণ ডাইরেক্টলি আমরা ধরেছিলাম 100 টাকা। তো 100 টাকায় তো আমাদের বেরিয়েই যাচ্ছে যে 100 টাকা তার যদি কস্ট প্রাইস হয়, তাহলে সেলিং মানে তার লাভটা হবে বা প্রফিটটা হবে 160 টাকা, তাহলে এখানে তার প্রফিট পার্সেন্টেজ হয়ে যাবে 160%। একদম, কারণ এই যে বলেছিলাম যে এক্স না ধরে করলে খুবই ইজিলি হয়ে যাবে, একদম ডাইরেক্টলি 100 টাকায় বেরিয়ে গেল আমাদের 160 টাকা। যদি, এটা একদম মনে রাখতে হবে, যদি সবগুলোই পার্সেন্টেজে থাকে এবং কোনো ফিক্সড প্রাইস দেওয়া না থাকে, তাহলে আমরা 100 ধরে খুবই ইজিলি অঙ্ক করতে পারি। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার 160 টাকা, 160%। এরপর চলে যাব নেক্সট অঙ্কতে। নেক্সট অঙ্কটা আমাদের আছে, ইফ এ, মানে একটা মানুষকে বোঝানো হচ্ছে, বা একটা মানুষকে বোঝানো হচ্ছে যে
ইফ এ বট অ্যান আর্টিকেল অ্যাট রুপিস 200, 200 টাকায় এ একটা জিনিস কিনলো 200 টাকায়, মানে তার কস্ট প্রাইস এখানে হয়ে গেল 200, অ্যান্ড সোল্ড ইট টু বি, বি কে সেল করছে অ্যাট 20% প্রফিট। একদম ইজিলি পরপর যদি আমি ক্যালকুলেট করে যাই কয়েক সেকেন্ডে হয়ে যাবে অঙ্কটা, কিন্তু বোঝানোর জন্য আমি আগে ডেটাগুলো নিয়ে নিচ্ছি। বি কে সেল করছে 20% প্রফিটে। এগেন বি সোল্ড দ্য আর্টিকেল অ্যাট 10% প্রফিট টু সি, ফাইন্ড দ্য অ্যামাউন্ট পেড বাই সি। এটা কিন্তু সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক হয়ে গেল। মানে আমি যদি ধরে নিই যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এ একটা জিনিস সোল্ড করছে 20% প্রফিট এবং তারপরে আবার 10% প্রফিটে, তাহলে এটা একদম ইজিলি হয়ে যাবে সাকসেসিভ ডিসকাউন্টে। আমরা যে ডিসকাউন্টের একটা সূত্র বলেছিলাম, D1 প্লাস D2 মাইনাস D1 D2, এটা কিন্তু ডিসকাউন্টের ক্ষেত্রে প্রফিটের ক্ষেত্রেও করা যায়। এটা D1 যদি সাকসেসিভ প্রফিট হয় তাহলে এটা সাকসেসিভ ডিসকাউন্টের ক্ষেত্রে, কিন্তু সাকসেসিভ যদি প্রফিট হয়, মানে আমি একটা জিনিস বিক্রি করছি প্রথমে 20%, এখানে 20% প্রফিট হচ্ছে, তারপর আবার 10% প্রফিট, বি মিডিলে বি এর কোনো ভূমিকা থাকছে না যদি আমি সাকসেসিভ ডিসকাউন্টের সূত্রতে করি, এখানে কিন্তু প্লাস হয়ে যাবে। মানে ডিসকাউন্ট কখন হচ্ছে, ডিসকাউন্ট একটা প্রাইস থেকে আমি সেটা ডিসকাউন্টে মাইনাস হচ্ছে, কিন্তু প্রফিটে কি হবে, প্লাস হচ্ছে। তাই এটা D1 প্লাস D2, এটা D1 প্লাস D2 প্লাস D1 D2 বাই 100। এইভাবে আমি অঙ্কটা একদম এক লাইনে করা যায়। দুভাবেই আমরা অ্যান্সারটা দেখে নিই এখানে। তাহলে এই প্রসেসে যদি আমি করি তাহলে আমাদের সাকসেসিভ ডিসকাউন্ট একটা 20% সাকসেসিভ প্রফিট একটা 20% প্রফিট হচ্ছে এবং একটা 10% প্রফিট হচ্ছে। তাহলে 20 প্লাস 10, এখানে প্লাস হবে যেহেতু প্রফিট হচ্ছে, তাহলে 20 ইন্টু 10 বাই 100, এটা কাটাকাটি হয়ে গেল। তাহলে 30 প্লাস 2, তাহলে 32% কিন্তু প্রফিট হচ্ছে এর উপরে, 32% অ্যাড হয়ে কাকে, সি কে বিক্রি করা হচ্ছে। তাহলে 100 টাকায়, সরি 100 টাকায় 32% প্রফিট হয়, তাহলে 200 টাকায়, 200 টাকা যেহেতু এটার কস্ট প্রাইস ছিল, তাহলে 200 টাকায় কত টাকা হবে, 200 টাকায় হবে ডবল হয়ে যাবে 64 টাকা। আচ্ছা, ভেঙে ভেঙেই করছি, 100 টাকায় হচ্ছে 32 টাকা, 100 টাকা যদি কস্ট প্রাইস হতো তাহলে সি এর কাছে বিক্রি করতে গিয়ে লাভ হতো 32 টাকা, তাহলে 200 টাকায় হবে 32/100 ইন্টু 200, তাহলে 32 × 2 = 64 টাকা। তাহলে সিকে যখন বিক্রি করা হবে তখন সেখানে প্রফিট হচ্ছে 64 টাকা, তাহলে 200 টাকা প্লাস প্রফিট 64 টাকা, তাহলে 264 টাকা সিকে বিক্রি করা হচ্ছে। এটা আমরা কিন্তু মিডিলে যে বি এর ভূমিকা, এটাকে আউট করে দিলাম, সাকসেসিভ ডিসকাউন্ট এর হিসাব করে করলাম। এবার যদি আমরা নর্মাল ভাবে করি তাহলে সেটাও খুবই ইজি। 200 টাকা এটার কস্ট প্রাইস ছিল, যখন বি কে বিক্রি করছে তখন সেখানে 20% প্রফিট হচ্ছে, তাহলে 20% প্রফিট হচ্ছে, তাহলে 20% প্রফিট হলে, সরি 20টা থাকবে, দুটো শূন্য কাটলো, 20 × 2 = 40 টাকা, তাহলে বি কে যখন বিক্রি করবে 40 টাকা প্রফিট হচ্ছে, তাহলে 200 ছিল কস্ট প্রাইস, 200-র উপর 40 টাকা প্রফিট, তাহলে 240 টাকা হয়ে যাবে বি এর কাছে সেলিং প্রাইস। এবার বি আবার 240 টাকার উপরে 10% প্রফিটে বিক্রি করছে, তাহলে 240 টাকার উপরে যদি 10% প্রফিট হয় তাহলে একটা শূন্য কাটলো, তাহলে এখানে বি এর যে লাভটা হচ্ছে সেটা হলো 24 টাকা। তাহলে অলরেডি 240 টাকা ছিল বি এর কাছে কস্ট প্রাইস, বি কিনেছিল 240 টাকায়, তার সাথে 24 টাকা যোগ হচ্ছে, তাহলে টোটাল সি কে যে বিক্রি করা হবে সেটা 240, বি এর অলরেডি কস্ট প্রাইস এবং সে আরো 24 টাকা লাভ করছে, তাহলে 264 টাকা সি এর কাছে সেলিং প্রাইস হবে। সেলিং প্রাইস টু সি 264 টাকা হয়ে যাবে, এটাই হলো অ্যান্সার। তো এটা আমাদের প্রথম পার্টে 5টা অঙ্ক, এবং পরের পার্টে আমরা আরও 5টা অঙ্কের মাধ্যমে এই চ্যাপ্টার কমপ্লিট করব। এতে করে প্রায় প্রফিট অ্যান্ড লসের পুরো চ্যাপ্টারের ধারণা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে,
এবং এরপর প্র্যাকটিসের ওপর প্র্যাকটিস। যদি কোনো অঙ্ক না পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেখানে অবশ্যই আমি সেটাকে সলভ করে রিপ্লাই করার চেষ্টা করব এবং পারলে ভিডিওতে রিপ্লাই করার চেষ্টা করব।